দণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন তাদের সবার জন্যেই প্রতিকার দিতে হবে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগকে। মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আগস্টে পট পরিবর্তনের পর থেকেই জামায়াতে ইসলামী একদিকে যেমন আদালতে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ রদ করবার জন্যে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে কাজ করছিল, ঠিক তেমনি তারা রাজপথেও এই আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে এমনকি জামায়াতের আমির শফিকুর রহমান তিনি স্বেচ্ছায় কারাবরণের মতো কর্মসূচি ঘোষণা করেছিলেন। জামায়াতে ইসলামী বলছিল যে প্রয়োজনে তারা কারাগার ঘেরাও করবে, কিন্তু এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে, কারণ 5ই আগস্টের পর ডক্টর ইউনূস যদি তার সকল মামলার রায় বাতিল করতে পারেন, ডক্টর আসিফ নজরুল যদি তার বিরুদ্ধে সকল মামলা তুলে নিতে পারেন, তাহলে তাদের নেতা এটিএম আজহারুল ইসলাম কেন আগস্টের পর থেকে এতদিন পর্যন্ত কারাগারে আটক আছেন তা নিয়ে প্রশ্ন তুলছিল এই দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে আইনি প্রক্রিয়ায় এটিএম আজহারুল ইসলামের রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আবারও শুরু করতে আদালতে সক্রিয় হয়ে ওঠে। জামায়াতে ইসলামীর এই নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2014 সালের ডিসেম্বরে। তখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আনা 6টি অপরাধের 5টি অভিযোগই নাকি প্রমাণিত হয়েছে। এর মধ্যে রংপুরের বদরগঞ্জে গণহত্যা, কারমাইকেল কলেজে একজনের শিক্ষকের স্ত্রী সহ 5 জনকে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় তখন 2014-তে আদালত। অন্যদিকে রংপুর টাউন হলে এনে নারীদের ধর্ষণের অভিযোগে মিস্টার আজহারুল ইসলামকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয় তখন 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার রায়ে। এবং সে সময় বলা হয় যে আদালতে প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে 3টি অভিযোগে তার ফাঁসি হয়েছে, একটি অভিযোগে 25 বছর এবং আরেকটি অভিযোগে 5 বছরের কারাদণ্ড হয়েছে জামায়াতে ইসলামীর এই নেতার। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে সেই রায় ছিল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে দেওয়া 8ম রায় সে সময়কার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এরপর 2019 সালের অক্টোবরে সে সময়কার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ কিন্তু আপিল শুনানি শেষেও এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছিল। 2020 সালের মার্চে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরেই 2020 সালের জুলাই মাসেই কিন্তু সেই রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা, কিন্তু তারপর 4 বছরেরও বেশি সময় সেই রিভিউ আবেদনের শুনানি আর অনুষ্ঠিত হয়নি বা হতে পারেনি। কাজেই 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পরেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই রিভিউ আবেদনের শুনানি আবার করার জন্য রাজপথে এবং আদালতে এক রকমের প্রক্রিয়া শুরু হয়, চাপ প্রয়োগ করা শুরু হয়। এবং ফেব্রুয়ারি মাসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারের করা সেই রিভিউ আবেদনের শুনানি করে আবারও আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দেন। সেই আপিলের শুনানি শেষে এখন খালাস পেলেন এটিএম আজহারুল ইসলাম এবং এখন প্রধান বিচারপতি যিনি সৈয়দ রেফাত আহমেদ, তার নেতৃত্বাধীন আপিল বিভাগ বলছে যে এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় ছিল বিচারের নামে অবিচার। বাংলাদেশের বর্তমান আপিল বিভাগ বলছে যে বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশে ফৌজদারি বিচার ব্যবস্থা বদলে দেওয়া হয়েছিল এটিএম আজহারুল ইসলামের এই বিচার কার্যের মাধ্যমে এবং সেটা ছিল সবচেয়ে বড় ভুল। দ্বিতীয়ত আদালত বলেন, আপিল বিভাগ বলেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ কোনো অ্যাসেসমেন্ট ছাড়াই এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি ছিল
বিচারের নামে অবিচার। আদালত আরও বলেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ এটা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই কথাগুলো আসলে জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে বলে আসছিল। তারা বলে আসছিল যে তাদের নেতৃত্বকে, আসলে তাদের দলকে নেতৃত্ব শূন্য করতে আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের নামে তাদের দলের নেতৃত্বকে লক্ষ্য করে এই বিচার কার্য পরিচালনা করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রিভিউ আবেদনের শুনানি করে এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা বলে আসছিলেন যে এই আদালতে, এই ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মান্য করা হয়নি, দেশীয় আইনে বিচার করা হয়েছে। কারণ আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে সিস্টেমিক এবং ওয়াইড স্প্রেড এই দুটি উপাদানকে গণ্য করা হয়নি। মানে সিস্টেমিক মানে হচ্ছে পদ্ধতিগতভাবে কিনা, এবং ওয়াইড স্প্রেড মানে হচ্ছে ব্যাপক হারে সংগঠিত হয়েছিল কিনা সেই অপরাধ, এই দুটো বিষয় বিবেচনা করা হয়নি। জামায়াতে ইসলামীর তরফে এটিএম আজহারুল ইসলামের পক্ষে আরও যেই যুক্তি উপস্থাপন করা হয় সেটা হচ্ছে যে তার সুপেরিয়র রেসপন্সিবিলিটি ছিল কিনা, মানে যারা অপরাধগুলো সংগঠিত করেছিল তারা তার নির্দেশনা মানার দায় ছিল কিনা, এবং তার নির্দেশনা না মেনে তারা যদি অপরাধ সংগঠন করে থাকে তাহলে আসলে তাদেরকে শাস্তির মুখোমুখি করার দায় এটিএম আজহারুল ইসলামের মতো নেতার ছিল কিনা, এই বিষয়গুলো প্রমাণে আদালত ব্যর্থ হয়েছে। কিন্তু আদালত তবু উদ্দেশ্যমূলকভাবে মৃত্যুদণ্ডের মতো রায় দিয়েছে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে। সে সময়কার রাষ্ট্রপক্ষের দাবি ছিল যে 71-এ আজহারুল ইসলাম ছিলেন জামায়াতের সেই সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা কমিটির সভাপতি, এবং সেই পদাধিকার বলেই তিনি ছিলেন রংপুরের আলবদর বাহিনীর প্রধান, এবং সে কারণেই তার বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, হত্যা, অপহরণ, আটক, নির্যাতনের মতো অভিযোগগুলো আনা হয়েছিল। কিন্তু জামায়াতে ইসলামী বরাবরই বলে আসছিল যে তাদের দলকে নেতৃত্ব শূন্য করাই ছিল আওয়ামী লীগ সরকারের পরিচালিত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল লক্ষ্য। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যখন মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে নিয়ে যাওয়া হয়, তারপর দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছিলেন এই এটিএম আজহারুল ইসলাম, এবং 2012 সালের আগস্ট মাসে এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায়। তার মানে প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে এটিএম আজহারুল ইসলাম কারাদণ্ড ভোগ করছেন, এবং এই মামলার বিচার কার্যের মধ্যে তিনি কারাগারেই রয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ যে এই বিচার কার্যকে, এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে পরিচালিত এই বিচার কার্যকে বিচারের নামে অবিচার হিসেবে অভিহিত করলেন, তার মাধ্যমে আসলে গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে জামায়াতে ইসলামীর যে দাবি যে আসলে এই মামলাগুলোর মাধ্যমে অবিচার করা হচ্ছে, এবং বিএনপি এবং জামায়াতে ইসলামীর যেসব নেতৃবৃন্দ যুদ্ধাপরাধের অপরাধে মৃত্যুদণ্ড পেয়েছেন কিংবা কারাগারে মৃত্যুবরণ করেছেন, তাদের সবগুলো মামলায় আসলে এই অবিচারের শিকার হয়েছে, সেটা একটা বড় ধরনের আইনি ভিত্তি পেল। তারা বলে আসছিলেন যদি আন্তর্জাতিক আইন মেনে বিচার হতো, সিস্টেমিক এবং ওয়াইড স্প্রেড এই এলিমেন্টগুলো আনা হতো, তাহলে আসলে আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে আর কোনো নেতারই মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে না, কিংবা মৃত্যুদণ্ড অথবা অন্য দণ্ড মাথায় নিয়ে সেই সব নেতৃবৃন্দকে কারাগারে মৃত্যুবরণ করতে হয় না। এর ভিত্তিতেই জামায়াতে ইসলামীর আইনজীবীরা বলে আসছেন যে এই প্রত্যেকটি রায়ের পুনর্বিচার বা রিট্রায়াল এখন সময়ের দাবি মাত্র। জামায়াতে ইসলামীর আইনজীবীদের মতে শুধু আজহারুল ইসলাম নয়, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী সহ সকলের ক্ষেত্রেই আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান যে প্রযোজ্য হয়নি সে মর্মে পূর্বেই এই আদালতগুলো রায় দিয়েছে। কাজেই অতীতের সবগুলো রায়ে এই পয়েন্টে রিভিউ হলে তা আন্তর্জাতিক আইনের প্রয়োগ না করার কারণেই অবিচার হয়েছে বলে আদালতে আবারও প্রমাণ হবে। মানে জামায়াতে ইসলামী কি এখন এই
প্রত্যেকটি রায়ের বিরুদ্ধে নতুন করে পুনঃশুনানি দাবি করবে? মানে কিভাবে তারা এই মামলাগুলোর পুনর্বিচার দাবি করতে পারে বা করতে যায়, সেটাই এখন আসলে দেখবার বিষয়। জামায়াতে ইসলামীর তরফে এটা বড় ধরনের একটা রাজনৈতিক বিজয়, কারণ যে কথা তারা এতদিন ধরে বলে আসছিল যে তাদের নেতাদের বিরুদ্ধে অবিচার হয়েছে, আজকে বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ ঠিক সেই কথাটি বলেছে যে এই রায় ছিল বিচারের নামে অবিচার। এবং এ কারণেই জামায়াতে ইসলামীর আইনজীবীর তরফে আজকে এই রায়ের পর বলা হয়েছে যে তারা মনে করছেন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধের মামলায় অতীতের অনেক রায় সম্পর্কে এই রায়ে অনেক পর্যবেক্ষণ থাকবে। জামায়াতে ইসলামী মনে করছে সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু হলেও যাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল ও এ দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। মানে যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ আদালত মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর যেই যুদ্ধাপরাধের বিচারগুলো হয়েছে সেগুলো বিচারের নামে অবিচার হয়েছে, কাজেই শুধুমাত্র এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে আসলে সেই অবিচারের দায় থেকে বাংলাদেশের আইনি ব্যবস্থাকে বর্তমান আপিল বিভাগ, সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মুক্ত করতে পারে না। কাজেই নিশ্চিতভাবেই এই সরকারকে এবং এই বিচারালয়কে, এই প্রধান বিচারপতিকে নিশ্চিত করতে হবে যে কি করে যেসব ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বা যারা সাজা মাথায় নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের ক্ষেত্রেও কি করে তিনি ন্যায় বিচার দিতে পারেন। কাজেই নিশ্চিতভাবেই আগামীর সময়টাতে আমরা জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ড প্রাপ্ত নেতৃবৃন্দের ক্ষেত্রে কারাগার আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং এই দলটির পক্ষ থেকে সেই রিভিউ করবার দাবি জোরদার হতে দেখব এবং এই ন্যায় বিচারের দাবি জোরদার হতে দেখব। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এই রায়ের প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে তারা আসলে এই ন্যায় বিচারের প্রতীক্ষাতেই ছিলেন, কোনো প্রতিশোধ নয়, বরং ন্যায় বিচারের আশাতেই তারা আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন। ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং তিনি তার সেই ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। আমরা গত ১ দশক বা ১.৫ দশক ধরে যেই পালাবদল দেখলাম আসলে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের, তাতে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ডক্টর আসিফ নজরুল যে কথা বলেছেন যে এই সুযোগ যদি তারা রক্ষা করতে না পারেন তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের রায় আবারও পাল্টে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। কারণ মনে রাখতে হবে এর আগেও যেটা বলছিলাম, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগই কিন্তু আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিল। আপনাদের মনে রাখতে হবে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই বুঝতেই পারছেন যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যায় তাহলে আবারও সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ যেই বিচারকে অবিচার বলছেন সেটি আর অবিচার থাকবে না। কাজেই ডক্টর আসিফ নজরুল যে কথাটা বলেছেন সেটা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদেরকেই এখন এই সুযোগকে রক্ষা করতে হবে। মানে কোনটা বিচার কোনটা অবিচার সেটা আসলে বাংলাদেশে নির্ধারিত হচ্ছে মোটামুটি ভাবে কারা ক্ষমতার কেন্দ্রে আছে তার উপরে। এবং সেই কারণে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের যেই বিচারকে ন্যায় বিচারের নিয়ামক হিসেবে, ন্যায় বিচারের সর্বোচ্চ উদাহরণ হিসেবে এতদিন ধরে বর্ণনা করে আসছিল, রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই আপিল বিভাগ এখন বলছে যে
আন্তর্জাতিক অপরাধ আদালতে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের যেসব বিচার হয়েছে তা ছিল অবিচার। কাজেই সেই অবিচারের প্রতিকার আসলে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগকে দিতে হবে। যতগুলো মামলার রায় হয়েছিল সেই সবগুলো মামলার রায়ই এখন পুনর্বিবেচনা বা পুনঃশুনানি সময়ের ব্যাপার মাত্র। গোলাম আজম, দেলোয়ার হোসেন সাইদি সহ যারা যুদ্ধাপরাধের দণ্ড মাথায় নিয়ে কারাগারে মৃত্যুবরণ করেছিলেন, কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী সহ যেসব নেতৃবৃন্দ যুদ্ধাপরাধের দণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিলেন, তাদের সবার জন্যেই প্রতিকার দিতে হবে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগকে।